আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের হিসাব বিজ্ঞানের যে অধ্যায়ভিত্তিক নমুনা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেইগুলোর সমাধান ক্লাসে আমরা আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ১২ নম্বর যে অধ্যায়টি রয়েছে, যে অধ্যায়টিকে আমরা পারিবারিক তহবিলের অধ্যায় নামে চিনে থাকি আর কি, মানে পারিবারিক তহবিলের যে অঙ্কগুলো রয়েছে সেই অধ্যায়ে আমরা ১ থেকে ৯ সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবার প্রথমে আসি। আমাদের ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে কোন ধরনের প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। দেখো, আমরা এটা সবাই জানি, পরিবার এটা একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান, কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে আমাকে বলতে হবে যে এটা হচ্ছে অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। তার কারণ প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু শেষ হয়ে যায় না, মানে এটা যুগের পর যুগ চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যে কারণে আমরা এটাকে বলি অমুনাফাভোগী চলমান একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা পরিবারকে বিবেচনা করি। ২ নম্বর প্রশ্নে বলেছে পরিবারের বেশিরভাগ লেনদেন সংগঠিত হয়। আমাদের পরিবারের বেশিরভাগ লেনদেনগুলো সংগঠিত হয় নগদ টাকার ভিত্তিতে। অর্থাৎ মানে তুমি নিজে চিন্তা করে দেখো যে তোমার পরিবারে তোমরা যে ধরনের খরচগুলো করো, তোমরা যে ধরনের লেনদেনগুলো করো, ওই খরচ বা লেনদেনগুলোর বেশিরভাগ খরচ বা লেনদেনই কিন্তু হয় নগদ টাকার মাধ্যমে। এই জন্য আমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর কি? ২ এর উত্তর হচ্ছে ক। ৩ নম্বর প্রশ্ন বলেছে পারিবারিক বাজেট কিসের ভিত্তিতে তৈরি করা হয়। দেখো, বাজেট মানে হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক রূপ। বাজেটও কিন্তু একটা পরিকল্পনা, বাট এটা হচ্ছে একটা নাম্বারিক্যাল একটা প্ল্যানিং আর কি, মানে যেই পরিকল্পনাটা আসলে কোনো একটা অঙ্কের উপরে নির্ভর করে আর কি। তো এই পারিবারিক বাজেটটা মূলত তৈরি করা হয় আমার পরিবারে সম্ভাব্য কত টাকা আয় হতে পারে অথবা সম্ভাব্য কত টাকা আমি ব্যয় করতে পারি ওইটার উপরে ভিত্তি করে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে গ। ৩ এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার ৪। ৪ নম্বর প্রশ্নে বলেছে প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়। প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়। দেখো, প্রাপ্তি ও প্রদান পাশের কথা যদি আমরা বলি, মনে করো যে এটা মনে করো একটা প্রাপ্তি প্রদানের ছক। হ্যাঁ, মনে করো যে এটা হচ্ছে আমার প্রাপ্তি পাশ, এটা হচ্ছে আমার প্রদান পাশ। প্রাপ্তি পাশে আমার থাকে হচ্ছে মূলধন জাতীয় লেনদেনগুলো, মানে মূলধন জাতীয় লেনদেনগুলো বলতে একদম যদি সরাসরি বলি, প্রাপ্তি পাশে থাকে হচ্ছে আমার দায়বাচক লেনদেনগুলো এবং আয়বাচক লেনদেনগুলো। প্রদান পাশে থাকে হচ্ছে আমার সম্পদবাচক লেনদেনগুলো এবং ব্যয়বাচক লেনদেনগুলো, তাই না? আচ্ছা, এরপরে দেখো দায় মানে কি? দায় মানে হচ্ছে এটা একটা মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয়। আয় মানে হচ্ছে এটা একটা মুনাফা জাতীয় লেনদেন। ঠিক একই রকম ভাবে সম্পত্তিও মানে হচ্ছে, সম্পত্তি মানে হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, ব্যয় মানে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তার মানে আমি যদি একদম সহজ বাক্যে তোমাকে বলি, তাহলে আমার প্রাপ্তি প্রদান হিসাবে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় সবগুলাই কিন্তু আসে। এই সবগুলাই কিন্তু আসে, তাই না? তাহলে এই জায়গায় সব কি আছে? এখানে আছে মূলধন জাতীয় প্রাপ্তি, হ্যাঁ এটা আসে, মুনাফা জাতীয় প্রাপ্তি আসে, মুনাফা জাতীয় প্রদান এইটাও আসে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার ৫। বলা আছে কোন মুনাফা জাতীয় খরচকে পারিবারিক আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। কোন মুনাফা জাতীয় খরচকে পারিবারিক আয় ব্যয় বিবরণী, দেখো আয় ব্যয় বিবরণীটা যেই সালের জন্য প্রস্তুত করা হচ্ছে শুধুমাত্র সেই সালেরই আমি আয় বা ব্যয়গুলো আমি লিখবো। তার মানে শুধুমাত্র চলতি বছরের আয় এবং ব্যয়গুলোকে আমরা আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করি। শুধুমাত্র চলতি বছরের আয় ব্যয়গুলোকে আমি আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করি। ৬ নম্বর প্রশ্নে আমরা দেখব, বলা আছে পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়। এটা একটা মুখস্থ বিদ্যার প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। উত্তর হচ্ছে খ, ৩টি। উত্তর হচ্ছে খ, ৩টি, তাই না? ওকে, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৭। ৭ নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে পারিবারিক মুনাফা জাতীয় খরচ
পারিবারিক মুনাফা জাতীয় খরচ। দেখো বাড়িঘর নির্মাণ এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা আমরা বুঝবো কেমনে কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়? সহজ হিসাব, আমি লেনদেনটা করার পরে ওই লেনদেনের যে একটা প্রভাব, ওই লেনদেনের একটা উপযোগিতা, ওই লেনদেনের একটা কার্যকারিতা, এটা যদি আমার প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য থাকে তাহলে সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয়, যদি 1 বছরের বেশি সময়ের জন্য থাকে তাহলে সেটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয়। তো এখানে যেহেতু পারিবারিক মুনাফা জাতীয় বলছে, তো বাড়িঘর নির্মাণ, একবার বাড়িঘর নির্মাণ করলে এ তো আমার অনেক বছর পর্যন্ত থাকে, তার মানে এটা একটা মূলধন জাতীয় লেনদেন। শিক্ষা ব্যয়, হ্যাঁ এইটা একটা আমার জন্য মুনাফা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ, এটাও কিন্তু আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে ভাইয়া? 2 ও 3 আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 8। বলা আছে পারিবারিক বাজেট প্রস্তুতের প্রথম পদক্ষেপ কোনটি? পারিবারিক বাজেট নির্ণয়ের বা বাজেট প্রস্তুতের প্রথম পদক্ষেপ হচ্ছে আমার সম্ভাব্য আয় নির্ধারণ করা। অর্থাৎ ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, আয় বুঝে ব্যয় করা। আমার আয় যেমন হবে আমি ওই রকম ব্যয় করতে পারবো। কোনো একটা পরিবারের বার্ষিক ইনকাম যদি 5 লক্ষ টাকা হয়, সে যেইভাবে টাকা পয়সা খরচ করবে, কারো পরিবারের বার্ষিক ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, সে কিন্তু একই প্রক্রিয়াতে টাকাটা খরচ করবে না, খরচের মধ্যে একটা তারতম্য কিন্তু থাকবে। তাহলে এখানে আমি উত্তর হিসাবে নিতে পারি কি? উত্তর হিসাবে নিতে পারি সম্ভাব্য আয় নির্ধারণ করা। ওকে, আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 9 বলা আছে পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হলো, এই পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ, পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে এই আয় ব্যয় বিবরণী, এটাও আয় ব্যয় বিবরণী আছে। আচ্ছা খুব সম্ভবত এখানে আয় ব্যয় বিবরণী না হয়ে এখানে হয়তো আর্থিক অবস্থার বিবরণী হইতে পারত, আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা নগদান হিসাব এটা কখনোই আর্থিক বিবরণীর পার্ট না। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমাদের জন্য 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে গ। এই উত্তর কি? উত্তর হচ্ছে গ। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু আমাদের 12 নম্বর অধ্যায়ে যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।